অবশ্যই ভুতুরে ভোটার দূর হোক, এটা প্রত্যেক পক্ষ চায়, কারণ যাদের ভোট, যারা প্রকৃত ভোটার, তাদের ভোটটা সঠিক জায়গায় গিয়ে পড়ুক। আর এর মধ্যে এই যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে তৃণমূলের কোন্দলের কথাও প্রকাশ্যে আনলেন যে অনেক জায়গায় নিজেদের মধ্যে ঝগড়ার ফলে আমরা বেশ জায়গায় কতগুলো জায়গায় হেরেছি, তেমন ভাবেই বিজেপির কোন্দল কিভাবে প্রকাশ্যে চলে এলো সেটা আপনাদের সামনে রাখবো। নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়ির ছবি দেখুন। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলো একেবারে বিক্ষুব্ধ গোষ্ঠী। প্রাক্তন জেলা সহসভাপতি তিনি দাবি করছেন যে আলোচনা করাই হয়নি, একতরফা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। নতুন সভাপতিকে মানতে তারা রাজি নয়, বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী এমনটাই জানাচ্ছেন। যদিও নতুন জেলা সভাপতি যাকে করেছে বিজেপি, তিনি এখনই এ বিষয়ে মুখ খুলতে চাইনি, আর তা নিয়ে রীতিমতো কটাক্ষ করেছে তৃণমূল। রানাঘাট থেকে কেশিয়ারি, বাদুরিয়া থেকে গঙ্গাসাগর, বারুইপুর, সম্প্রতি মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে জেলায় জেলায় বিজেপির কোন্দল প্রকাশ্যে এসেছিল। এবার সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচন হতেই দলের অন্দরে দেখা দিল বিদ্রোহ। 26-এর বিধানসভা ভোটের আগে সংগঠনকে ঢেলে সাজাতে দোলের দিনই রাজ্যের 25টি সাংগঠনিক জেলার নতুন সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি। আর নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়িতে প্রকাশ্যে চলে এলো কোন্দল। বাপি গোস্বামীর জায়গায় জেলা সভাপতি করা হলো শ্যামল রায়কে। নতুন জেলা সভাপতি নির্বাচন নিয়ে দলের রাজ্য নেতৃত্বকে তোপ দাগলেন প্রাক্তন জেলা সহসভাপতি। এখন ভারতীয় জনতা পার্টি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে চলছে। রাতের অন্ধকারে কর্মীদের না জানিয়ে সেখানে নোটিফিকেশন করা হলো এবং সময় দেওয়া হয়েছিল 3 ঘন্টা। নোটিফিকেশন অনুযায়ী তাদের নমিনেশন সাবমিট করার সময় তাদের কাছে ছিল না। তাহলে এই নাটকটা জলপাইগুড়িতে হলো কেন? পার্টি এখন চলছে যারা তেল মাখো তেল ফেলো করি, তাহলেই হবে জেলার সভাপতি। প্রাক্তন জেলা সভাপতির অপসারণে খুশি হলেও নতুন জেলা সভাপতিকে ঘুরিয়ে দলবদলু বলতে ছাড়েনি বিজেপির অপর গোষ্ঠী। জেলা সভাপতি যিনি প্রাক্তন জেলা সভাপতি আজকে হয়ে গেলেন, এইটা আমাদের কাছে খুশির সংবাদ। উনি তো আরএসপি করতেন শুনেছিলাম, তারপরে তৃণমূলে ছিলেন, তারপরে তৃণমূল থেকে আবার বিজেপিতে আসলেন। কর্মীদেরকে অন্ধকারে রেখে আজকে যে সিদ্ধান্তটা হলো, আমরা সেই সিদ্ধান্তটা মানছি না। এই বিষয়ে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বিজেপির নতুন জেলা সভাপতি শ্যামল রায় ও প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী। 21-এর বিধানসভা ভোটে জলপাইগুড়ি জেলার 7টির মধ্যে বিজেপির দখলে ছিল 4টি আসন। তৃণমূল 3টি আসনে জয়ী হয়, কিন্তু ধূপগুড়িতে উপনির্বাচনে জেতা আসন হাতছাড়া হয় বিজেপির। পাশাপাশি 19-এর পর 24-এর লোকসভা নির্বাচনেও জলপাইগুড়ি দখলে রেখেছে বিজেপি। কিন্তু আরও একটি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কোন্দল ফের প্রকাশ্যে চলে আসায় কটাক্ষ করার সুযোগ ছাড়েনি তৃণমূল। এটা জলপাইগুড়ি জেলার বিজেপির সংস্কৃতি। এই বিধানসভা নির্বাচনের আগে যখন ওদের প্রার্থীর নাম ঘোষণা হয়, তারপরে আমরা অফিস ভাঙচুর, ওদের দলীয় কার্যালয় ভাঙচুর হতে দেখেছি। রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। জলপাইগুড়ি জেলার বিজেপির দলটা এরকমই চলছে। এদিকে কোন্দল অস্বস্তি এড়াতে দলীয় শৃঙ্খলা রক্ষার বার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব। অনেকে নমিনেশন দিচ্ছে, কিন্তু ডিসিপ্লিন ওয়ার্কারকে মানতে হবে যে যখন গেম এন্ড আমাদের উচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নিচ্ছে তাকে স্বাগত জানাতে হবে এবং সেইটাকে মেনে শৃঙ্খলাবদ্ধ দলের কর্মীদের মতো একসাথে কাজ করতে হবে। 26-এর বিধানসভা ভোটের আগে কি গোষ্ঠীদ্বন্দ্বের এই কাঁটা সরাতে পারবে বিজেপি? সেটাই এখন দেখার। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সজলদা, এই তো অবস্থা সংগঠনের। এক হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম যে মণ্ডল সভাপতি নির্বাচনকে ঘিরে কীরকম জেলায় জেলায় কার্যত গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছিল। আমি একটা উদাহরণ শুধু দর্শকদের স্মরণ করিয়ে দিই। এটা হচ্ছে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। তিনি তো নিজের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া এই কথা বলছেন যে তার বিধানসভা এলাকায় যাদের মণ্ডল সভাপতি করা হলো, বিধায়কের যেটা মন্তব্য ছিল, মতামত ছিল, সেটাকে গুরুত্বই দেওয়া হয়নি। এমনকি যারা বিধায়ককে পরাজিত করার চক্রান্তে লিপ্ত ছিল তাদের মতামত গুরুত্ব পেয়েছে। তারপরে জেলা সভাপতি নির্বাচন একটা হচ্ছে 43-এর মধ্যে মাত্র 25টা আপনারা ঘোষণা করতে পেরেছেন, সেখানেও পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব এইভাবে সামনে আসছে। ফলে আমার গোড়াতেই সজলদার কাছে যে প্রশ্নটা ছিল আলোচনার শুরুতে, এই যদি সংগঠনের ফুটি ফাটা দশা হয়, হিন্দুত্ব ছাড়া আর উপায় কি আছে? দা নিয়ে আপনারা ময়দানে নামবেন? আসলে না, এটা আপনাকে আমি একটা কথা বলি যে আজকেও দুটো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছে। আজকেও, গতকালও হয়েছে, তার আগের দিনও হয়েছে, প্রতিদিনই খুন হচ্ছে।
গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আমি একদমই বলছি না যে আমাদের মধ্যে কোনো গোষ্ঠীকন্দল নেই বা কোনো গোষ্ঠী ঝগড়া নেই, নিশ্চয়ই আছে, কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দল মানে একে অপরকে মার্ডার করবে। মুশকিল হচ্ছে যে আপনাদের নিরপেক্ষতা দেখাতে গিয়ে আপনাদের এগুলো খুঁজে খুঁজে বার করতে হয়। না না না, কে ফ্যাক্ট কান্না ফ্যাক্ট করছে। আমি বলছি আমি বিজেপির বলি, গোষ্ঠীদ্বন্দ্বরা আমি যতটা বলছি, গুরুত্ব শুনুন, সহকারে আমি দেখাবো, একটা তৃণমূল আমি- কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আরে আমি ততটা গুরুত্ব দিয়ে আরে- দেখাবো। আরে আমি তো- বলছি এটা আপনার কাছে অস্বস্তির আরে কারণ না, হতে পারে, একদম কিন্তু অস্বস্তি। সত্যি দল যেটা বড় সেটা হচ্ছে সামনে বুঝতে আনতেই পারছি হবে। এটা। হ্যাঁ। দল বড় হচ্ছে, জামা ছোট হয়ে যাচ্ছে, তাই এটা বুঝতে পারছি। আমি এটা- আমি না, আমি না, আমি- না, আমি- না, আমি- না, আমি- আমি না, একটা না, মন্তব্য করা থেকে নিজেকে বিরত করতে পারছি না, ক্ষমা করবেন। সেটা হচ্ছে ঠিক এই যুক্তিটাই তৃণমূল কংগ্রেস হ্যাঁ, দেয়। আমি বলছি দল তো। বড় হচ্ছে, আরে, গোষ্ঠীদ্বন্দ্ব হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ। একই যুক্তি আমি একদম- বিজেপির একদম- প্রতিনিধির মুখে, এটা তো দল বড় যুক্তি। হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব আরে, স্বাভাবিক। আমি একটা কথা বলছি, শুনুন। হ্যাঁ। গোষ্ঠীদ্বন্দ্ব সমস্ত রাজনৈতিক দলে আছে। নেতাজি গান্ধীজির মধ্যে যদি গোষ্ঠীর দ্বন্দ্ব থেকে থাকতে পারে তাহলে এখানেও থাকবে। আমার বলছি, আমার এই বিষয়টা অত গুরুত্বপূর্ণ নয়। না, না, সেই কারণে গুরুত্বপূর্ণ নয় বলেই যে সামনে চলে আসছে। না, না, সেই গুরুত্বপূর্ণ নয় বলেই সামনে চলে আসছে, তাই আপনাকে ঢাকতে না হচ্ছে না, সজলদা। আপনারা খুঁজে খুঁজে সামনে আনছেন। ও, আমি একদম আমরা ডাকছি আনছি না, না। আমি আমরা একদম আনছি ডাকছি না। না, আমি একদম ডাকছি না। গঙ্গারামপুরের ছবিটা কি আমরা আরে এনেছিলাম? গঙ্গারামপুরে তৃণমূলের মার্ডারটা দেখান। আমি আপনাকে বলছি, শুনুন, আপনি ঠিকই বলছেন যে আমাদের এগুলো তো আছে, আমি না বলছি কোথায়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে বললেন না না, এই যে 43 প্রাক্তন জেলা সহসভাপতি তিনি বলেছেন আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত আরে আপনারা আমি তো নিয়েছেন। বলছি যদি ওটাকে আপনারা আবার আলোচনা দেখিয়ে করে কি হবে নিতেন, তাহলে কি এই রাগটা, আমি কি এই ক্ষোভটা বলছি সামনে ক্ষোভ আসতো? নেই, ক্ষোভ বিক্ষোভ নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে দল চললে না হয়। আমি আপনাকে বলছি ভাইপো যে 6 মাস বাদে বেরোলো, সেটা কি কারণে? আমি আপনাকে বলছি, শুনুন, এটা তো আমরা মানছি। এই যে আপনি বললেন না যে 43টার মধ্যে 25টা আমরা ঘোষণা করতে পেরেছি, বাকিগুলো করিনি। তৃণমূল একখানাও করতে পারি। বেশ বেশ বেশ, আমি তৃণমূল এখানে একখানা জেলাও এখন অব্দি করতে পারলো না। বারবার বলছেন বদল হবে, বদল হবে, বদল হবে। বেশ। হ্যাঁ, কবে যে আর হবে সেটা আর আমরা কেউ মহারাজ জানি যদি কিছু বলতে চাইছেন আসবো, কিন্তু তার আগে সমীরদার কাছে আসবো। সমীরদা, তাহলে তো আপনাদের খুশি হওয়ার কথা, ভালো লাগার কথা, কারণ বিজেপির এই গোষ্ঠীকন্দল, এই অবস্থা, সেখানে এত বড় একটা দল, শাসক দল, তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাবে কি করে, তার যখন সাংগঠনিক অবস্থা এতটাই দুর্বল। 26 অব্দি ওরা যাবে না, তার আগে যেভাবে মার্ডার করছে সবাই শেষ হয়ে যাবে। সেটা 26 অব্দি যাবে না। সেটা আপনারা বলতেই আজকে- পারেন আজকে রাজনৈতিকভাবে। পঞ্চায়েতে- রাজনৈতিকভাবে পঞ্চায়েতে আপনাদের, ছিল। আপনারা এক এক পঞ্চায়েতে সময় আমরা পরপর পঞ্চায়েতে টার্গেট গুলো ব্যবস্থা দেখেছি। তুলে দেবে এরা। আমরা 19-21 টার্গেট আমরা দেখেছি। এবার সমীর না, আমি যেটা মমতা ব্যানার্জির এবার আর নেবার ছিল। আমরা যেটা সেটা বলতে হয় চাইছি, বাংলার মানুষ জানে, বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন। যতই বিজেপির প্রতিনিধি হাউ হাউ করুক না কেন, মানুষ বোঝে কেউ যে কেউ তো করেনি। মমতার উপর আপনারা আস্থা, শুনুন না, DA করেনি, বিশ্বাস কেউ তো এবং করেনি ভরসা, আচ্ছা, বলতে দিন, বলতে দিন। এবং উন্নয়নের কাণ্ডারি জনগণ মন অধিনায়িকা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে মানুষ কেন 2011-র পরে 2016-র এত কুৎসা অপপ্রচার, কালিমা নৃত্য করে দেওয়া তৃণমূলকে, 2021-এ পুরো একেবারে বলতে দিন না, আপনারা সদস্য দেওয়ালে বলতে আছেন, বলেই মাঠে যান। নেই। হ্যাঁ, আপনারা কোথায় দেওয়ালে আছেন, আরে হ্যাঁ, আপনাদের হ্যাঁ, সভাপতিরা সব দেওয়ালে, জানি তো। মাঠে আপনি তো মাঠে আপনাদের একদম- রাজনৈতিক হ্যাঁ, মাঠে তো চাষ করে সংগঠনটা যে বেড়াচ্ছেন। কি বলুন, বলুন। অবস্থায়, হ্যাঁ, যাক, ওয়েট যাক। এন্ড সি, আরে, ইসবার শুনুন। 200 পার, আরে, 77-এ আরে, সে এবার আর নেবার। খাব হয়ে যাবে, এবার আর নেবার। খাব হয়ে যাবে। আপনি তো বাংলার হবে। মানুষ, আরে, আপনার বেশ, গণতন্ত্র বেশ, প্রেমী মানুষ, আমি তারা এইবারে জানে হাফ BJP হয়ে মানে যেতে কি, যেতে যারা BJP শূন্যতে একটা গিয়েছে, ভুয়ো। গণতন্ত্রে তো মানুষকে ধরুন ভুল সব বোঝায়। রাজনৈতিক দলেরই মানুষকে বলার প্রতিশ্রুতি সমান দেয়, অধিকার যা রয়েছে, করে না। ফলে যারা হাফ সেই হচ্ছে, যারা জন্যই শূন্য ভোট হচ্ছে, দেওয়ার তাদেরও অধিকার বলার নেই। সমান অধিকার থাকবে, ঠিক যেমনভাবে সৌম্যয়েজ রায়ের কাছে আসবে। আমি এখানে আসবো। আমি বলছি একটা খুব চিত্তাকর্ষক কয়েনেজ কিন্তু সজল ঘোষ এখানে বলেছেন, সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে সূচক গণতন্ত্রের। অর্থাৎ কোন রাজনৈতিক দল কতটা গণতান্ত্রিক সেইটা নির্ধারিত হবে কোন রাজনৈতিক দলে কতটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে। মানে কাল থেকে আপনি কিন্তু কোনো সমালোচনা তৃণমূল বা বিজেপির করতে পারবেন না তাদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে। গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলেই তারা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। সৌম্য, সজল তো এখন এখানে গোষ্ঠীদ্বন্দ্বটা এমন করছে, সজল কাউকে কথাই বলতে দিচ্ছে না। আপনারা আগে ঠিক করুন যে সজল কথা বলবে নাকি বাকিরাও বলতে সুযোগ পাবে। না না, আমি যে বললাম তাহলে আমরা চুপ করে থাকি। 200+ যতটা বলার অধিকার রয়েছে ডেমোক্রেসিতে, তাহলে আপনি- ততটা শূন্যেরও রয়েছে, ফলে এখানে আপনি সমান সময় পাবেন। কথা বলার একটা সুযোগ ব্যবস্থা করে দিন। মানে ও তো সবার সময় কথা বলছে, আমি তো 1 ঘন্টা ধরে শোটা দেখছি। তো এটা তো ডেকোরাম হতে পারে না। না তো ব্যাপারটা হচ্ছে যে দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব সব সময় ছিল, আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে, কিন্তু তার একটা লিমিট আছে। প্রত্যেকটা জিনিসের ডেমোক্রেসি থাকবে মানে লিমিট থাকবে না, এটা তো হতে পারে না। তা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এখনও সজলদের এই দেখুন টায়ার জ্বালানো, এইসব জ্বালানো, খুনোখুনি, তারপরে নিজেদের পতাকার উপরে লাথি মারা, এইসব ঘটনা আমরা দেখেছি, কিন্তু তৃণমূল তার প্রতিক্রিয়া দিচ্ছে, এটা তো কেমন যেন খুব আশ্চর্য লাগছে। তৃণমূল তো মারামারি করে খুন হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে, গতকালও খুন হয়েছে, তার আগের দিনও খুন হচ্ছে। আমি বলছি ডেমোক্রেসিতে একটা তার একটা সীমা থাকবে, সব পার্টিতেই আছে।
আমি অস্বীকার করছি না, সব পার্টিতে আছে, আমাদের পার্টিতেও আছে। সব পার্টি বড় হলে তার মধ্যে এক্সপেকটেশন বাড়ে, এক্সপেকটেশন বাড়লে ভাই কথা বলতে দাও প্লিজ প্লিজ, দিস ইজ আনফেয়ার। হ্যাঁ, তো সব পার্টিতেই আছে। তো এখন শুনছি না গো ওদের দল থেকে আবার 15 জন নাকি বিধায়ক চলে যাবে। তো তো তারপরে সেসব করতে করতে এখন কোথায় চলে যাবে তখন ঠিক নেই। এখন এখানে বসে অন্যকে বাধা দিচ্ছে কথা বলতে। আপনাদের সংবিধান নীলমণি একটা ছিল, সেটাকে রাখতে পারেননি আপনি। এগুলো এটা হচ্ছে গণতন্ত্রের পাঠ শেখাচ্ছে এরা আমাদের। একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ক্লিপ দেখাচ্ছিলেন আপনারা, যে আইপ্যাকের টাকা টাইপ্যাক নিচ্ছে ইত্যাদি। তো টাকাটা নিচ্ছে কারা? আমরা তো বিরোধীরা কেউ যায়নি টাকা নিতে, গেছে কি কাউকে? আমরা কি চিনি কোন নেতার কাছে গিয়ে বলবো আইপ্যাক অমুক লোককে টাকা চেয়েছে? তাহলে আইপ্যাককে রিক্রুটমেন্ট কে করেছে? মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে করা হয়েছে। টাকাটা তুলছে কি আইপ্যাকের নাম করে কেউ তুলছে, তৃণমূলের কাছে যাচ্ছে, মানে সেলারও তৃণমূল, বায়ারও তৃণমূল। তাহলে দুটোই যদি তৃণমূল হয় তাহলে এখানে বিরোধীদের ভূমিকাটা কোথায়? ঠক বাস্তে গাউজার হয়ে যাবে, কম বলে কাউন্টার আর্গুমেন্ট এইটা হয় সৌমদা, তাহলে সেই দুর্নীতি যেখানে হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে সবথেকে সোচ্চার হচ্ছে তৃণমূল কংগ্রেস। কোথাও টাকা তোলা হচ্ছে সেটা একেবারে প্রকাশ্যে তৃণমূলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন, তো অ্যাপ্রিশিয়েট করা উচিত। বিশ্বনাথ দা যে কথাটা বলছিল, আপনি বলুন একটা শিক্ষামন্ত্রীর জামাই, হ্যাঁ মানে সে রাজসাক্ষী হচ্ছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী, না প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার রাজসাক্ষী হচ্ছে। কোন রাজ্যে দেখেছেন মশাই? একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন লোকেরা জেলে, তার পুরো দপ্তর জেলে। সেটা হলে অসুবিধা আপনি বলছেন একটা আইপ্যাক নিয়ে সেটা হলে সমদা সেটা যদি হয় অসুবিধে কোথায়? এই যে কে কত টাকা নিয়েছে, কত টাকা কার ঘরে গেছে, কার কাছে আছে, কিভাবে এই পুরো দুর্নীতিটা রোল হয়েছে সামনে আসবে। সিবিআই যদি সেটা সামনে আনতে পারে, সজলদার হাসি তো আরো চওড়া হবে। বিষয়টা হচ্ছে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। এত টাকা নিয়েছে, আর এখন দেখাচ্ছে আইপ্যাকের কে টাকা নিতে গেল সেটা দেখাচ্ছে লোকের কাছে। তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত কত দুর্নীতিতে কোন তদন্তের শেষ হয়েছে, কত টাকার তদন্ত হিসাব করুক, আর আইপ্যাক কত টাকা তুলতে গেছে, এগুলো দেখিয়ে মানুষকে বিভ্রান্ত হচ্ছে। কম্বলের লোম বাঁচা হচ্ছে, এগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এসব গল্প দিচ্ছে বসে বসে। আর গোষ্ঠীদ্বন্দ্ব এইসব কী সব কথাবার্তা হচ্ছে? পশ্চিমবঙ্গে মানুষের আসল ইস্যুগুলোকে কবরে পাঠিয়ে দেওয়া হচ্ছে সংযুক্তভাবে, যৌথভাবে। সেই নিয়ে একটা আলোচনা করুন না, সেই নিয়ে আলোচনা করুন। আরে জেতা মানে কি ডাকাতি? আপনাদের অস্তিত্ব শূন্য। তার মানে কি আপনি ডাকাতির লাইসেন্স? তার মানে তো নয়, আমরা তো কমনওয়েলথের থেকে শুরু করে বলছি না, কমনওয়েলথ তো চলে গেছে, যাচ্ছি না তো। তাহলে আপনি কি বলছি যে দুর্নীতিটা প্রমাণ করে দিন। আরে আপনি কি, আপনারা তো বারবার সিবিআই এর কাছে ছুটে গেছেন, সিবিআই তো ছুটে এসেছে। হলো কোথায়? দেখো চোর, সেটা দেখুন, দেখুন সারদা নারদা কত চোর বলতে দিন। যার মানে আমি দেখুন মূল বিষয়টা আমরা তো এখানে শুরু করেছিলাম যে মোটামুটি জেলা সভাপতির যে নির্বাচন, এই জেলা সভাপতি নির্বাচনের মধ্যে দিয়ে কিভাবে বিজেপির অন্তরের দ্বন্দ্ব, অন্তর্কলহ, গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে দিনের আলোর মতন সামনে চলে এসেছে। এখন এইখানে অনেকে এই প্রশ্ন করছেন যে হঠাৎ 25টাই কেন?